একটু ব্যথা করলেই সঙ্গে সঙ্গে একটা নাপা খেয়ে ফেলি। সাধারণ মানুষের কথা বলছি, আমরা তো আসলে ডক্টরের ভাষা অত কিছু বুঝি না। বাচ্চা বলতেছে যে আম্মু পেন করছে। হ্যাঁ, কোথায় পেন করছে বাবা? এখানে পেন করছে। নাপার সিরাপ সামনে আছে, খাওয়িয়ে দিলাম বাচ্চাকে, কিন্তু বুঝার চেষ্টা করলাম না আসলে কি হচ্ছে। তো এই যে আমরা যারা একটু মানে বোকাশোকা মারা আছি আর কি, তাদের জন্য কি পদ্ধতি আছে যে কিভাবে আমরা বুঝবো যে আসলে এটাই হচ্ছে টনসিল, বা এখান থেকে এটার মানে প্রতিরোধটা কি, বা এটার থেকে আরো বড় কিছু তো বাচ্চার হতে পারে। তো এই সমস্যার সমাধানগুলো যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। নিশ্চয়ই। আসলে যারা সাধারণ রোগী বা সাধারণ জনগণ তারা কিন্তু ডাক্তারি ভাষা বুঝবে না। তারা কিছু উপসর্গ যদি টের পায় তাহলে কিন্তু সে আজকের এই আলোচনাটা শুনলে মোটামুটি বুঝতে পারবে যে সে এডিনো টনসিলাইটিসে তার বাচ্চাটি আক্রান্ত কিনা। তো এটার জন্য আমি আবার একটু ছবিতে ফিরে আসছি। বাচ্চাদের কি কি সিমটম হয় এডিনয়েডটি বড় হলে? এখন এই যে নাক দিয়ে আমরা বাতাস গ্রহণ করছি, এই যে নাকের ছিদ্র দিয়ে বাতাসটি ঢুকে আলটিমেটলি এই যে শ্বাসনালী হয়ে এটি ফুসফুসে যাবে, এই হচ্ছে বাতাস নেওয়ার পথ। এখন আপনি খেয়াল করুন যে বাচ্চাটির এই এডিনয়েডটি রয়েছে বা এডিনয়েড ফুলে গিয়েছে, এই জায়গাটা তো ফ্রি থাকার কথা ছিল, এই যে এই বিশাল বড় এডিনয়েড, তাহলে কি রাস্তা আটকে গেল না? রাস্তা যখন আটকে গেল, এখন শ্বাস মানুষ দুই পথ দিয়ে গ্রহণ করে, একটি হচ্ছে মুখ দিয়ে গ্রহণ করে, এই যে জিহ্বাটা দেখা যাচ্ছে, এই যে মুখটা দেখা যাচ্ছে, এই পথ দিয়েও কিন্তু বাতাস এই যে শ্বাসনালীতে ঢুকলো। কেমন? তো এখন যে সমস্ত বাচ্চাদের এডিনয়েডটি বড় হয়ে যাচ্ছে, বিশেষ করে 3 থেকে 13 বছর বয়সের বাচ্চা, এই সময়টাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলেই এই এডিনয়েডটি বেশি ফুলে যায়। তো তাদের একটি প্রধান সিমটম হচ্ছে রাত্রেবেলা হা করে ঘুমানো। এই যে খেয়াল করুন, হ্যাঁ, এই যে বাচ্চাটি হা করে ঘুমাচ্ছে। কেন হা করে ঘুমাচ্ছে? কারণ আমরা দিনের বেলায় তো আসলে কথা বলছি যে মুখ দিয়ে কিন্তু বাতাস ঢুকে যাচ্ছে, আমাদের মুখটা কিন্তু ওপেনই থাকছে দিনের বেলায়। তো রাত্রে যখন আমরা ঘুমাতে যাই, এটা ন্যাচারালি আমাদের সব কিছু ক্লোজ হবে, তাই না? আমাদের চোখের পলক পড়বে, আমরা চোখ বন্ধ করব, মুখও কিন্তু আমাদের বাই ডিফল্ট এটি বন্ধ হয়ে যাবে। এটি কিন্তু একটা স্লিপিং প্যাটার্ন, তাই না? মুখ বন্ধ হবে, চোখ বন্ধ হবে, তারপর সারা দেহ শিথিল হবে, আমরা শান্তির একটি ঘুম নিব। হ্যাঁ, তো এখন যেহেতু নাক দিয়ে বাতাস ঠিক মতন যাচ্ছে না, অথবা গেলেও খুব কম যাচ্ছে, তখন তো বাচ্চার এই বডিটাতে অক্সিজেনটা কমে গেল, তাই না? তার বাতাস গ্রহণ যে ক্ষমতা সেটা তো সাফিসিয়েন্ট না, অক্সিজেন সাপ্লাইটা সাফিসিয়েন্ট না। তখন বডির থেকে রেসপন্স আসবে যে আমাকে বেশি বেশি অক্সিজেন দাও। এই অক্সিজেন দেওয়ার যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে ব্রেন তখন কি করবে? মুখটাকে হা করে ফেলবে। খেয়াল করুন মেকানিজমটা। তখন অটোমেটিক্যালি আমাদের মুখটা ওপেন হয়ে যাবে, মানে সেই বাচ্চাটির মানে অবচেতনভাবেই কিন্তু তার মুখটা হা হয়ে যাচ্ছে। কারণ কেন? তখন মুখ দিয়ে বাতাস সে ঢুকাবে, কিছু যাচ্ছে নাক দিয়ে, কিছু যাচ্ছে মুখ দিয়ে, কারণ তার বডির ডিমান্ডটাকে ফুলফিল তো করতেই হবে। এখন যে বাচ্চাটি মুখ দিয়ে শ্বাস গ্রহণ করছে, তো তার মুখ গহ্বর তো ফাঁকা, এরপরে কি হচ্ছে? তার এই মুখ দিয়ে লালা ঝরছে। আপনি খেয়াল করবেন আপনার বাচ্চার বা আপনার আত্মীয় স্বজনের কারো মধ্যে যদি বাচ্চা ঘুমের মধ্যে দেখেন যে তার মুখ দিয়ে লালা ঝরছে, তারপর হা করে ঘুমাচ্ছে, ইভেন নাক ডাকার শব্দ হচ্ছে, ছোট বাচ্চারাও কিন্তু নাক ডাকে। কেন? কারণ সেটা তো আমরা অনেক মজা পাই, মনে করি যে বাচ্চা নাক ডাকতেছে, কত এবং খুশি অনেকে আমরা। মায়েরা ভাবে যে শান্তিতে ঘুমাচ্ছে, আসলে শান্তিতে ঘুমাচ্ছে, আসলে ও কিন্তু শান্তিতে ঘুমাচ্ছে না। এটা একটা প্রবলেম ডেফিনেটলি। কিন্তু ছোট বড় যে কোনো কেউ নাক ডাকলে আমরা ভাবি কি আরামে ঘুমাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো আমরা তো এটাই ভাবি। তাহলে দেখুন ভাবনার মধ্যে কত ভুল ছিল। এরপর কেন নাক ডাকছিল? কারণ এই যে বাতাসটি যখন যাচ্ছে, হ্যাঁ, তখন এই ন্যারো স্পেসে যখন বাতাস এখানে যাচ্ছে, এখানে বাড়ি খাচ্ছে, তখন আলজিভটা কম্পন তৈরি হচ্ছে আলজিভে, এবং সেখান থেকে একটি শব্দ প্রডিউস হচ্ছে। এটা কিন্তু স্নোরিংয়ের একটি কারণ। এবং সবচেয়ে যে ক্ষতিকর যে দিকটি সেটা হচ্ছে বাচ্চাদের যে নিউরো ডেভেলপমেন্ট, এই যে ব্রেনের যে বৃদ্ধি, কারণ মস্তিষ্ক কিন্তু আমাদের বাচ্চাদের এই 3 থেকে 13 এই বয়স রেঞ্জের মধ্যে তার মেধার উন্নয়ন ঘটাবে, অর্থাৎ তার বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্সি, তার আইকিউ পুরোটা ডেভেলপ করবে কিন্তু এই চাইল্ডহুডে। অর্থাৎ যে শিশুটি দেখবেন যে শুরুতে ট্যালেন্ট না, সে কিন্তু আর কখনো ট্যালেন্ট হতে পারে না, ঠিক আছে? কারণ হচ্ছে তার যতটা ট্যালেন্টই ডেভেলপ হওয়ার কথা সেটা কিন্তু এই বয়স রেঞ্জের মধ্যে ব্রেনে হয়ে যাবে। এবং এই নিউরো ডেভেলপমেন্টের জন্য অক্সিজেনের কোনো বিকল্প নেই। এখন যে বাচ্চাটা দিনের পর দিন অক্সিজেন ক্রাইসিসের মধ্যে থাকে, তার তো নিউরো ডেভেলপমেন্ট হচ্ছে না।
যে কারণে দেখবেন এই ছেলেটি অথবা এই মেয়েটি পড়ালেখায় অমনোযোগী, তার পড়তে ভালো লাগছে না, অথবা ক্লাসে অমনোযোগী, টিচাররা বোঝাচ্ছে কিন্তু বুঝছে না, তার মেধাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কিন্তু নীরবে নিভৃত হয়ে যাচ্ছে। আমরা হয়তোবা তাকে মানে বকা দিচ্ছি বা বিভিন্নভাবে তাকে আসলে হেয় প্রতিপন্ন করছি, গাধা বলছি, কিন্তু আমরা কিন্তু খুঁজে দেখছি না যে তার কি কারণে মেধাটা কমে যাচ্ছে। এটা কিন্তু খুব অ্যালার্মিং একটি সাইন। এবং অনেক বাচ্চারা কিন্তু স্যার খুব হাইপার অ্যাক্টিভ বা মেজাজ খারাপ করে, অল্পতে রেগে যায়, সে কারণেও কিন্তু বাবা মা অনেক বকা দেয় ডেফিনেটলি, তাদেরকে। কারণ যখন প্রপার অক্সিজেনেশন হবে না, আলটিমেটলি তার সাউন্ড স্লিপ হবে না। আর সাউন্ড স্লিপ না হলে মস্তিষ্কটা কখনো ঠান্ডা থাকে না, তখন দেখবেন যে মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো গ্রোথটাই কিন্তু কমে যাচ্ছে। এটাও কিন্তু একটি উপসর্গ। তো দিনের পর দিন সে আসলে মেধাশূন্য হয়ে যাচ্ছে, এটা তো আসলে আমরা খেয়াল করতে পারি না। আমরা দেখি বড় হওয়া, আমরা দেখি খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, কিন্তু তার ইন্টারনাল যে একটা লস হয়ে যাচ্ছে সেটা আমরা কয়জন জানি। এরপর আমি যদি একটু টনসিলকে দেখাই তাহলে তার কি কি সিমটম হতে পারে। এইবার একটু টনসিলের পিকচারটা দেখাচ্ছি। যে বাচ্চাটির গলার মধ্যে হাঁকলে এত বড় টনসিল, যে অনেক মায়েদের অভিযোগ আমার বাচ্চা খেতে চায় না। এখন খাবে কিভাবে? খেয়াল করুন, টনসিল যদি এত বড় হয়ে থাকে তার তো গিলতেই কষ্ট, তাই না? তার তো গিলতে কষ্ট, ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন, তার এই জন্য চাহিদাটাও কিন্তু আলটিমেটলি কমে যাবে। এটা একটা বিষয় যে খাবারের প্রতি অরুচি, অনীহা, এটা কিন্তু মায়েদের একটা কমন কোশ্চেন যে আমার বাচ্চা খেতে চায় না, কিন্তু সে কি একবারও তার বাচ্চার মুখগহ্বরটা চেক করে দেখেছে? দেখেনি। কিন্তু যদি দেখে না থাকে, আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটি দেখার পর আপনার বাচ্চার কিন্তু একটি স্ক্রিনিং করা উচিত। তো এই যে টনসিলটা যখন ফুলে ফেপে এরকম হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার খাবারের চাহিদাটা কমে যাচ্ছে। যে টনসিলাইটিস যদি হয়, এটা একটা ইনফ্লামেশন। যে কোনো ইনফ্লামেশনের সাইন হচ্ছে তার ব্যথা করবে, হ্যাঁ, জায়গাটা ব্যথা করবে। কখনো কখনো যদি অ্যাকুট কন্ডিশনে আসে তখন তার জ্বরও কিন্তু চলে আসবে। ঘন ঘন তার গলা ব্যথা করবে, কয়েকদিন পর পরই খুসখুস খুসখুস কাশি অনুভূত হতে পারে, গলার মধ্যে একটি ইরিটেশন ফিল হবে। এগুলো হচ্ছে সিমটম, অর্থাৎ ব্যথা একটা সিমটম, ইরিটেশন একটা সিমটম, তারপর ডিফিকাল্টি ইন ডিগ্লিটেশনস, অর্থাৎ মুখ দিয়ে কোনো কিছু আহার গ্রহণ করা, এটাও কিন্তু একটা সিমটম। এই জায়গাটিতে তার কষ্ট হবে। এরপর কিছু সাইন রয়েছে। সাইন মানে ডাক্তাররা এটা দেখে বুঝতে পারবে। আমরা যদি গলা এক্সামিন করে খেয়াল করি তার টনসিলটা বড় হয়ে গিয়েছে, হ্যাঁ, এই যেরকম বড় হয়ে গিয়েছে। এরপর এই যে এইগুলোকে বলা হয় পিলার, হ্যাঁ, অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, এই পিলারটা কনজেস্টেড, লাল হয়ে গিয়েছে, কেমন। এরপর গলার ঠিক এই জায়গাটিতে আমরা বলছি নেক নোড, জুগুলো ডায়াগেস্টিক যে লিম্ফ নোড, অনেকের কিন্তু এই জায়গাটা ফুলে যায়, ঠিক আছে, এখানে হাত দিলে দেখা যায় ছোট্ট একটা, এটাকে অনেকে টিউমার চিন্তা করে। তো এটা দেখা দিলে কিন্তু আবার অভিভাবকরা বসে থাকে না, তারা কিন্তু এই সাইনটা যদি তার বাচ্চার মধ্যে দেখে যে এখানে ফুলে গিয়েছে, তখন কিন্তু আবার আসে। তো ওইটাকে আবার অনেকে টনসিল চিন্তা করে যে আমার বাচ্চার টনসিল বড় হয়ে গেছে, কিন্তু এটা যে একটা নেক নোড, এটা কিন্তু আবার তারা বুঝছে না, তারা এটাকে টনসিল মনে করে। কারণে তো মানে ডক্টরের ভাষা তো তারা বুঝবে না, রাইট। ওই যে ব্যথা অনুভব করে বা একটু ফুলে গেল, হ্যাঁ, এটা হচ্ছে বাইরের ফোলাটা, কিন্তু বাইরে তখন ডক্টরের কাছে এক্স্যাক্টলি। কিন্তু আপা বাইরের যে ফোলাটা, এটা হচ্ছে ওই টনসিল ফুলেছে তার একটা রিয়াকশন, এটাকে বলা হয় রিয়েক্টিভ লিম্ফ্যাডিনাইটিস। অর্থাৎ তার যে সাইনগুলো আমি যদি আবার একটু বলি, যে তার গলার মধ্যে, হ্যাঁ, যে টনসিলটা ফুলে যাওয়ার ফলে তার গিলতে কষ্ট, খেতে কষ্ট হচ্ছে, ব্যথা করছে, গলার মধ্যে একটু কাটা কাটা বাজছে। এরপর আমরা যে সাইনগুলোর মধ্যে দেখে থাকি যে তার এই জায়গাটা পুরো লাল হয়ে আছে। এরপর ইনসপিসিটেড পাস, কিছু কিছু যে এগুলো সাধারণত ক্রনিক টনসিলাইটিসে আক্রান্ত রোগীদের হয়ে থাকে। দেখবেন যে টনসিলের ভেতর থেকে ভাতের দানা মতন সাদা সাদা কিছু একটা বের হচ্ছে, এই যে পাস স্পট কিন্তু এর খেয়াল করা যাচ্ছে। এটা যে খাসকাটা যে জায়গাগুলো আছে টনসিলের ভেতরে, ওখানে কিন্তু ব্যাকটেরিয়া জমে ব্যাকটেরিয়াল প্লাক তৈরি করে এক ধরনের পুষ তৈরি করে, যেটা পরবর্তীতে বের হলে মুখ দিয়ে কিন্তু একটি দুর্গন্ধ বের হয়। অনেকে কিন্তু এই সমস্যাটার কথাও আমাদের কাছে এসে বলে, স্যার আমার টনসিলের ভেতর থেকে মনে হয় সাদা সাদা কি একটা বের হচ্ছে। এটা কিন্তু মূলত ইনসপিসিটেড পাস, এক ধরনের পুজ। আবার অনেকের ক্ষেত্রে স্টোনও কিন্তু ফর্ম হয়ে যায়। তো এই সিমটমগুলো যখন থাকে তখন আমরা ধরে নেই এই রোগীটি এডিনো টনসিলাইটিসে আক্রান্ত, এবং আমার মনে হয় যে এইবার আপনি বুঝতে পেরেছেন।